আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই তো আপনাদের বলেছিলাম যে এর পরের ভিডিও থেকে হয়তো আমি আমাদের জালনাটার ফ্রিভাবে দেখানো যাবে না। এই তো আমাদের জালনার উপর দিয়ে উঠে গেছে কারো কাজ, মানে কাজ যে চলতেছে বিল্ডিংয়ের, তার যে সেগুলো একদম নিচ থেকে জালনার একদম উপর পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের 7 তলা পর্যন্ত উঠে গেছে। এদেশের শ্রমিকদের কি যে সিকিউরিটি করে কাজ করে, যা দেখলে অবাক লাগে। কত শক্ত করে এগুলো করেছে খুবই সুন্দর করে। যারা একদম ফ্রিভাবে কাজ করে তাদের কোনো নাই, কাজ শেষ, মালপত্র যেখানে পড়ে আছে তাদের মতো তারা চলে গেছে, টাইম শেষ হয়ে গেছে, চলে গেছে। আজকে আমার ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে, আজকে আমি বাসায় আমরা ভালো মন্দ কিছু রান্না করে খাবো। যেমন আজকে আমি রান্না করব, রোস্ট রান্না করব, তারপরে পোলাও রান্না করব, নিজেদের জন্যই খাবো। আর হলো মরিচ যে আছে, বড় বড় মরিচ এখানে পাওয়া যায়, যেটা আমরা কাঁচাও খাই, অনেক সময় তরকারি দিয়েও খাই। আজকে আমি সেটা বেসন দিয়ে ভাজবো। আর হলো একটু বেগুনের আর কি চপ খেতে ইচ্ছে করছে, একটু বেগুন ভাজবো। এই তো আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে তো দেখালাম মুরগির মাংস, যেটা আমি ওভেনে দিয়ে কিছুটা হালকা একটু করে নিয়েছিলাম, শুকায়, আমি তেলে না ভেজে ওভাবে করেছি। আজকে শুধু ওভেনে দিয়ে তারপরে এটা এভাবে করেছি। আর এই তো আমি মশলাগুলো সবগুলো ইসের জন্য যে করব, রোস্টের জন্য তো মশলাটাই মেন। আসলে মশলাটা কষাতে অনেক সময় লেগে যায়, ধীরে সুস্থে মশলা টশলা ওভাবে দিয়ে কষাতে হয়, করতে হয়। আমি ডিমের মশলাটাও করতেছিলাম, ডিমের কুরমা করবো, যে তার মশলাও কষাইলাম। আর এখানে হচ্ছে এই তো রোস্টের মশলাগুলো আমি সব কিছু কষিয়ে, রোস্ট তো আমি আগেই করে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে সেটা ওভেনে দিয়েই করেছি। এখন হলো রোস্টের মশলা রেডি করে আমি রোস্টটা দিয়ে দিব। যাই হোক, আর সালাদ টালাদ রেডি করব, সালাদ রোস্ট আর এসবই থাকবে। আর হলো যে ভাজতেছিলামই, সেগুলোই থাকবে আজকে আমার রান্নার মেনুতে, দেখতে পারবেন। তাহলে আমি একটা লেখা পড়ে আপনাদের শোনাই এর মাঝে। আর ভিডিওর শেষে থাকবে হলো এখানকার যে একটা দোকান আছে, যে দোকানটা ডিকাতলন, যার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। ওই দোকানে যেতাম আমরা, দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতাম, জুতা থেকে, বেশিরভাগ আমাদের ওখান থেকে জুতা আর শীতের কাপড়ই তো এই দেশের মেন, শীতের কাপড় কিনতাম, প্যান্ট, সেখানে এভরিথিং সব কিছু পাওয়া যেত। সাইকেলের সরঞ্জাম, তারপরে যে বড়শি দিয়ে যে মাছ ধরা হয়, সেই মাছ ধরা, খেলাধুলার যা কিছু আছে সবই পাওয়া যেত আর কি। খেলাধুলা, তারপরে যে বড়শিতে যে আমরা মাছ ধরি, মাছের পোকা, যা কিছু সব কিছু পাওয়া যেত। সে দোকানটা এখানকার যে ইটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে, আরেকটা যে আছে সেখানে আমরা যেতে পারবো। কিন্তু এই দোকানটা আমাদের বাসার কাছে থাকাতে অনেক বেশি সুবিধা ছিল। এটা হচ্ছে আমার ডিমের কুরমার জন্য মশলা, পেঁয়াজ আর কি ভাজতেছিলাম, স্টার্ট ভিডিও এটা। তারপরে এখানে আমাদের অনেক সুবিধা ছিল এই দোকানটা থাকার জন্য, কিন্তু কি করা, আর দোকানটা এখান থেকে চলে যাবে, খুব কষ্ট লাগতেছিল। তাই যেদিন বন্ধ হয়ে যাবে তার আগের দিন আমরা গিয়েছিলাম, যে দেখি দোকানটার কি অবস্থা, কিংবা বেশি ছাড় দিছে নাকি, করছে নাকি, আর নিজেদের প্রয়োজনীয় যদি কিছু থাকে তাহলে কিনবো। যে দেখি দোকানটা পুরাই ফাঁকা, যার ভিডিও এখানে আছে। আমরা কিছুক্ষণ ঘুরেই তারপরে চলে আসি, যেহেতু তারপরের দিনই চলে যাবে, তার জন্য কিছুই ছিল না, পুরা ফ্লোরই ফাঁকা ছিল। তো সে ফ্লোরটায় আমরা ঘুরে দেখে আসলাম, যে লাস্ট আসলাম, আর হয়তো কখনো এখানে আসা হবে না। যাই হোক, আমি এখন একটি লেখা আপনাদের পড়ে শোনাই। জীবনের একটা পর্যায়ে এসে উপলব্ধি করবেন, ইমোশনাল ব্ল্যাকমেল হলো ভালোবাসার আড়ালে থাকা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। আমরা অনেক সময় মায়ার টানে বা সম্পর্কের দোহাই দিয়ে অন্যের অন্যায় আবদার মেনে নেই, ভাবি এটাই বোধহয় ভালোবাসা। কিন্তু সত্যিকার হলো এই ইমোশনাল ট্র্যাপ পরে আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মসম্মান সর্বই বিসর্জন দিবেন। হতে পারে সেই মানুষটা পরিবারের কেউ, হতে পারে বন্ধুদের কেউ, হতে পারে সেটা কর্মজীবনের কেউ, কিংবা প্রেমের মানুষ। এরা আপনার দুর্বলতার জানে এবং আপনার আবেগকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যারা আপনার কোনো ভুলের কথা তুলে আপনাকে সবসময় অপরাধ বোধের মাঝে রাখতে চায়, যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা আপনার অপছন্দ, যারা সামান্য একটা না শুনলে আপনাকে স্বার্থপর তামকা দিয়ে দেয়,
যেদিন এই ইমোশনাল ব্ল্যাকমেলগুলো চিনে ফেলবেন সেদিন থেকে নিজেকে ভালোবাসতে শুরু করবেন। অন্যের চোখে নিজের খুশির চাবিকাঠি দেওয়া বন্ধ করে দিবেন। মানুষের চিন্তাধারা এমন হওয়া উচিত যে আগে আমি তোমাকে ভালোবাসবো, আমাকে ভালো রাখবো। স্যাক্রিফাই করে নিজের তিলে তিলে শেষ করে অন্যের জন্য আগে কিছু করব না। জীবনের ব্যাকমেল লিস্টের প্রথম নামটা হওয়া উচিত নিজের সঙ্গে উপভোগ করতে শেখাটা সবচেয়ে বড় শিল্প। কেউ থাকলো না সেই বড় কথা নয়, দিন শেষে নিজেকে নিজের লাগে কিনা সেটাই আসল। যারা আপনার কোনো ভুলের কথা তুলে আপনাকে সব সময় অপরাধবোধের মাঝে রাখতে চায়। কাউকে লাগবে এমন কোনো বোধগম্য জীবনে নেই। অন্যের মাঝে চমক না খুঁজে সব আনন্দ আর শান্তি নিজের মাঝেই খুঁজে নিতে হয়। এই জীবনটা মহান হওয়ার জন্য নয়, বরং নিজেকে ভালোবেসে নিজের মতো করে শান্তিতে বাঁচার জন্য। এই তো লেখাটা আমার ভালো লেগেছিল, তাই একটু পড়ে শোনালাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমার রান্না করতেছিলাম, পোলাও রান্না করতেছিলাম। এখন পোলাও বসিয়ে দিলাম। পোলাও বসানোর পরে আমি যেটা আর কি করলাম, পোলাও বসানোর পরে খাবার টাবার যে সালাদ আছে ওগুলো রেডি করে আমি দিয়ে দিই। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে এখানে যে আমার যে রান্নার ভিডিওগুলো যেগুলো করা হয় দেখা যায় আমি একদিনে যা রান্না করি সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আছে না যে এক এক দিনে এক একটা রান্নার বা এক এক দিনে এক একটা ভিডিও, এভাবে আসলে আমি করতে পারি না। একদিনে দেখা যায় আমার টার্গেট থাকে যে আজকে আমি এগুলো ভিডিও করব, এভাবে আমি করি। অনেকেই দেখি এক সপ্তাহের ভিডিও মানে এক মাসের ভিডিও এভাবে জমিয়ে দেখা যায় যে ওভাবে করতে পারে, কিন্তু আমি আসলে এখন ওইটা করতে পারি না। ওইভাবে করলে হয়তো সহজ হবে, কিন্তু এভাবে এখন আমার হয়ে ওঠে নাই। আমি এই তো পোলার চালটা আর কি ধুয়ে নিতেছিলাম। আগেই ধোয়ার দরকার ছিল, কিন্তু পোলাও বসানোর আগে আমার মনে পড়ছে আরে চাল তো বের করি নাই, পরে আমি পোলার চালটা আবার ধুয়ে নিলাম। আর এখানে রান্নাঘরগুলো মানে ছোট থাকে, যার জন্য দেখা যায় যে ওই রান্না করতে গুছাতে সব কিছু করতে হয়। এখানে মানে খুবই মানে রান্না আর সিনক এরকম দেখা যায়, এর মধ্যে আমাদের কাজ গুছিয়ে করতে হয়। এর মাঝে যে ভিডিও করা কি যে কষ্টকর, যারা ভিডিও করে তারা জানে। তারপরেও এটা যার একটা শখ, একটা ইচ্ছে থাকে যার জন্য তারা করে। অনেকে বিরক্তির জন্য করতেও যায় না, যে এত ছোট জায়গার মধ্যে রান্না টান্না করাই তো ঝামেলা, আবার এর মধ্যে কি আবার ভিডিও করা এই আর কি। কিন্তু প্রথম দিকে আরো বেশি কষ্ট হতো আমার, এত বিরক্ত লাগতো, দূর করবোই না ভিডিও এরকম লাগতো। কিন্তু আবার মনে হতো না করব ভিডিও এরকম। আস্তে আস্তে দেখি অনেকটা সহজ হয়ে গেছে। সব কাজই, একটা কাজ যদি আমরা করতে যাই প্রথম দিকে খুবই কষ্ট হয়, পরে দেখা যায় করতে আসলে ভালো লাগে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম। এই তো আমি যখন প্রথম দিকে ভিডিও করতাম এত মানে ভিডিও আমি বুঝতাম না, এত বিশ্রী হতো ভিডিও। এখনো যে ভালো হয় তা না, তারপরেও আগের চাইতে ভালো হয়। আমি ইনশাল্লাহ সামনে আরো বেশি ভালো হবে। মানে অনেক বেশি বিরক্ত লাগতো, কিন্তু এখন মনে হয় যেন সেটা আর বিরক্ত লাগে না, অনেকটা সহজ হয়ে গেছে। আমি আমার নিজের ভিতরে দেখা যায় একটা কল্পনার মধ্যে থেকে এটা আমি করি। এটা আসলে আমার একটা শখের মধ্যে পড়ে, শখ আর কি, যে আমি ভিডিও করব ভিডিও করে দেখবো, অন্যের ভিডিও দেখবো কেন, আমার নিজের ভিডিও দেখবো। কেউ যারা মোবাইল এই দুনিয়ায় এখন এমন হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল, সবার হাতে মোবাইল আছে। যারা ভিডিও না করে, ভিডিও করে চ্যানেলে না দেয়, কিন্তু ভিডিও তো বসে বসে ঠিকই দেখে। তাদের সময় কিন্তু ওভাবে ব্যয় হয়ে যাচ্ছে কারো না কারো ভিডিও দেখে। কিন্তু আমি যদি আমার নিজে ভিডিও করে দেখি বা নিজের ভিডিও করে আমি দেই, তাতে দোষ কি? আর এতে করে দেখা যায় অনেক মানুষের চক্ষুশূল যে কি নিজের চ্যানেলে ভিডিও দেয়, সেসব মানুষের উদ্দেশ্যে বলতেছি, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। তারে আপনার যদি গায়ে লাগে আমার ভিডিও দেখা, দেখবেন না। আপনি না দেখলে আমার ভিডিও এমন না যে কেউ দেখবে না, করবে না। আমার ভিডিও কেউ পছন্দ করলো বা না করলো, তার ভিডিও তাকে দেখানোর জন্য আমার ভিডিও করি না। আমার ভিডিও করা আমার শখ, এটা আমার শখ, সেটা আমি করি। এখন যার শখ নেই, করবে না, সে করবে না ভিডিও, সে অন্য কোনো ভিডিও ভালো লাগবে তার দেখবে। কিন্তু মুখ ভেটকিয়ে এটা করার কোনো মানে হয় না, এটা কোনো মনুষ্যত্বের পরিচয় পড়ে না।
আর এই তো আমার রোস্ট আর কি হয়ে মানে সেটা আমি খুব কম আছে মশলায় যে দিয়ে দিয়েছিলাম, রোস্ট দেওয়ার পরে আমি এটা খুব কম আছে আরেক চুলায় রাখি। আর এটা হচ্ছে আমার থন ফিশের বড়া, যেটা 4টা ছিল, পরে আমি ভাবলাম যে আজকে এটা ভেজে ফেলি, বেশি দিন ফ্রিজে রাখা এগুলো আসলে ঠিক না, আগেরগুলো খাওয়া হয়েছে আর এটা থাকার পরে আজকে আবার এটা ভেজে ফেলতেছিলাম। আর যে মরিচগুলো যে আছে বড় মরিচগুলো, এগুলো আসলে ঝালও হয় অনেকটা, আবার অনেকটা ঝাল হয়, আবার অনেকটা ঝাল হয় না। আর ঝাল হলেও ঝালটা হচ্ছে মিষ্টি মিষ্টি ঝাল, যা খেতে খুবই মজা লাগে। এটা অনেক সময় আমরা বেসনে দিয়ে খাই, রোজার সময় বেশি খাওয়া হয়। আর এখন এই যে হঠাৎ হঠাৎ যখন মন চায় তখন করি। আর এই মরিচগুলো একটু এত সবুজ ছিল, অনেক বেশি সবুজ ছিল, আর মানে চামড়াগুলো অনেক মোটা ছিল, যার জন্য পরে আমি ভাবলাম যে এটা বেসনে দিয়ে খুব কম আছে, অনেক বেশি সময় লেগেছিল ভাজতে, যে সিদ্ধ না হলে তো মজা লাগবে না খেতে, আবার বেশি সিদ্ধ হলেও মজা লাগবে না, আবার ঠান্ডা হয়ে গেলেও মজা লাগবে না, যার জন্য এটা দেখা যায় খাবার টাবার সার্ভ করার পরে তারপরে দেখা যায় আমি মরিচগুলো ভাজিই করি। এই তো মরিচগুলো আমি কেটে নিচ্ছিলাম, তার ভাজতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর এই মরিচগুলোর মধ্যে বেশি সুন্দর লাগে আমার কাছে লাল টুকটুকে যে মরিচগুলো আছে, সে মরিচগুলো যা দেখতে অসম্ভব সুন্দর। আমি সেগুলো একদম কেটে কেটে এই করে কুচি কুচি করে ফ্রিজে ডিপে করে রেখে দেই। পরে আমি অনেক তরকারি আছে না, যে আমাদের তরকারিটা একটু কালার খেতে ইচ্ছে করে, অনেক বেশি কালার, তখন আমি সে তরকারিতে দিই। আর এখানে দেখা যায় মশলা কিনে খাওয়া হয়, বাংলাদেশে তো আমরা মশলা ভাঙিয়ে নিতাম, হলুদ মরিচ কিনে মশলা ভাঙিয়ে নিতাম, খাওয়ার একটা তৃপ্তি ছিল। কিন্তু এখানে আসার পর দেখা যায় ওই রাঁধুনি মশলা বাংলাদেশে থাকতে খেতামই না, কিন্তু এখানে খাওয়া হয়। রাঁধুনি তো খাওয়া হয় না, এটা ইন্ডিয়ান মশলা আমরা কিনি। তারপরেও ইন্ডিয়ান মশলা হলে তারপরে তো কেনা মশলা, প্যাকেট মশলা। আমার কাছে মনে হয় যেন বেশি মশলা দিলে যেন ভয় লাগে, মনে হয় যেন ভেজাল কিছু দিতেছি এরকম লাগে। এবার যখন বাংলাদেশে যাব শুধু মশলা ভাঙায় নিয়ে আসবো, আর কিছু আনবো না। আমার জামাইকে বলছি যে মশলা নিয়ে আসবো, যেন যে কয়েক বছর বাংলাদেশে না যায় যেন মশলা শেষ না হয়। আর এ দেশ তো শীতের দেশ, কোনো কিছু সহজে নষ্ট হয় না, এনে যদি রেখে দেই হাবি যাবি এটা কিছু না এনে শুধু মশলা নিয়ে আসবো, হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা আছে নিজের হাতে মানে ধুয়ে টুইয়া ভাঙায়া তারপরে নিয়ে আসবো। এখানে কেনা জিনিস মনে হয় যেন আমি কেমন যেন লাগে, যে কেনা জিনিস কেনা কেমন হবে না হবে এরকম লাগে। আর এই তো আমার পোলাও হয়ে গেছে, পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে, বুঝাই যাইতেছে। আর আমার পোলাও সব কিছু বাড়া হইতেছে। আর ওইখানে আমার মরিচটা যেটা চুলায় দিয়েছিলাম সেটাই দিয়েছিলাম। আর আজকের রোস্টটার বেশি বিশেষত্ব হচ্ছে, রোস্টটা আমি আগে তো সবসময় তেলে ভেজেই করতাম, কিন্তু এবার আমি ম্যারিনেট করে দিয়ে আমি ওভেনে দিয়েছিলাম। মানে কোনো কিছু না, লবণ আর হলো একটু মানে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ। তারপরে আমি টক দইটা করে ভালো মতো পরিষ্কার করে তারপরে হালকা লবণ দিয়ে আমি এটা ওভেনে দিই। ওভেনে দেওয়ার পরে ওভেনে কিছুক্ষণ রাখার পরে যখন এটা থেকে যে পানি বের হয়, পানিটা শুকিয়ে যায়, তারপরে আমি ওভেন থেকে বের করে ফেলি। ওভেন থেকে বের করার পরে এই তো রোস্টের মশলা যে আছে সেটা কষিয়ে আমি রোস্টটা রান্না করি। খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু আমার রোস্টের ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছিল, আর একটু পাতলা হলে মনে হয় যেন ভালো লাগতো, এটাই সমস্যা হয়েছিল। কিন্তু খেতে যে আমরা যেরকম রোস্ট করি সেরকমই লেগেছিল। আমি এই রেসিপিটা একটা দেখেছিলাম, আর এই রেসিপিটা আমি ভিডিও রাখছি, এই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে এটা আমি প্রচার করব পরে। আর এই তো আমার রোস্ট হয়ে গেছে, এখন আমি রোস্টগুলো বেড়ে নিচ্ছিলাম, যে কীভাবে সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছিলাম। যেটা বলতেছিলাম যে মানে এই ভিডিওর যে মানে ভিডিওর যে কথাগুলো আমি এর আগে যে পড়াটা মানে যেটা আমি একজনের লেখা আমি পড়ে যে শোনালাম আমি করলাম, লেখাটা আমার কাছে ভালো লেগেছিল। এরকম আমি চেষ্টা করবো, মাঝে মাঝে অনেক লেখা আছে, সব লেখা আবার দিতে ইচ্ছা করে না, মনে হয় যেন কেমন লাগে এরকম লাগে, অনেক কিছু মাথায় আসে, দিতে ইচ্ছা করে না। দেখা যায় যে লেখাটা আমার কাছে ভালো লাগে সে লেখাটা আমি দেই। আজকে আমি এই লেখাটা দিলাম, আরেকটা ভিডিওতে মনে হয় আমি একটা লেখা দিয়েছিলাম, আর এই যে দ্বিতীয় একটা ভিডিওতে আজকে এটা লেখাটা দিলাম। লেখাটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ঠিকই আমার মনে হয় প্রত্যেকটা মানুষই মনে হয় এই ব্ল্যাক ম্যানির শিকার, আমার যা মনে হয়। এখন আপনাদের কাছে কি মনে হয় জানি না, সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর হলো এই তো আমার রোস্ট হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
এই তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা এই তো বিকেলে বাইরে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে, উপরে যেরকম দেখেছিলেন সেই নিচ থেকে করে একদম উপর দিকে চলে গেছে। এটা হচ্ছে নিচের ভিডিও, সেটা দেখালাম যে নিচের দিকে কেমন। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে রাস্তাঘাট কেমন হয়ে গেছে। আর যেহেতু কাজ চলতেছে রাস্তাঘাট নোংরা, পানি টানি জমে আছে। এগুলো হয়তো এই বিল্ডিংয়ের কাজের পরে রাস্তাটাও ঠিক করে দিবে, সুন্দর করে দিবে। এই তো বৃষ্টি, আর বৃষ্টি হলে দেশেরও কিছু কিছু লোক আছে এত পাজি, তারা করে কি জোরে গাড়ি চালায় নাই, জোরে গাড়ি চালাই নিলে এইখান দিয়ে এই যে পানিগুলো আছে সেগুলো সিটে আসে। তাই যাওয়ার সময় আমি হাতটা তুলে চিল্লাচিল্লি করতেছিলাম, তো পরে ওরা আস্তে আস্তে যাইতেছিল আর এমন হাসাহাসি করতেছিল যে আবার যদি ছিটা দিয়ে দেয় তাহলে তার আগে চিল্লাচিল্লি করতেছিলাম। আর সব সময় এখান থেকে আসার সময় একটা কিছু হাতে নিয়ে আসতে হয়, বৃষ্টির সময় যেন এই না হয়। এটা 2-1 জনে আছে না এরকম জোরে তাড়াহুড়া করে যায়, তখন করে কি সিটে আসে। আমার কখনো হয় নাই, অনেকের শুনছি যে এরকম হয়েছে। এই জন্য আমি যখনই বৃষ্টির সময় নিচে নামি তখন এরকম করি, আমার একবারও হয় নাই এখনো। তারপরে এই তো এখান দিয়ে করছিলাম, তখন আমার জামাই বলতেছিল ওই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা দিয়ে যাব। তারপরে এখান দিয়ে আসলাম, বিকেলে এই তো যাইতেছিলাম আমরা সেই দোকানে। তারপরে এই তো এটা আবার দেখাইতেছিলাম আমাকে, জাল মানে রোদ ছিল যেহেতু এখন তো মানে সেই সন্ধ্যা রাত পর্যন্ত রোদ থাকে, এজন্য বিকেলে তাও অনেক রোদ ছিল। রোদে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, করতেছিলাম। আর এখানে যে এখন আমরা যাইতেছি সেই দোকানে, ডিকাতলন যে দোকানটা আছে সেই দোকানটা আসলে এখান থেকে চলে যাওয়ার জন্য আমাদের জন্য অনেক বেশি মন খারাপ। দেখা যায় আমরা বিকেলবেলা হাট থেকে বেরোলেই ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা পার হলেই আমরা ওই পাশে ওই দোকানে চলে যেতাম। মানে অবসর যে ভালো লাগতেছে না, যাই দোকানে একটু হেঁটে আসি, দেখা যায় কোনো কিছু পছন্দ হইলো কিনে আনলাম, করলাম এরকম। পরে এরকম এরপরে তারপরে এই যে রাস্তা দিয়ে যায় কিন্তু দোকানটা চলে যাবে, আমরা তাই ওই কথা বলতে যাইতেছিলাম যে এই দোকানটা কালকেই তো ওখান থেকে চলে যাবে। আরেকটা দোকান আছে সেটা আবার একটু দূরে, কিন্তু এটা তো সেটাও বেশি দূরে না, দেখা যায় যে বাসে গেলে 3-4টা স্টপ পরেই, কিন্তু এটা তো একদম কাছেই ছিল, বাসা থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগতো। তারপরে সেই প্রয়োজনীয় জিনিসগুলা পাওয়া যেত যে দোকানে, মানে সাইকেলের, তারপরে মাছ ধরার জন্য সব কিছু পাওয়া যেত, খেলনা টেলনা সব কিছু। এটা হচ্ছে ব্রিজের নিচে এই যে একটা পার্ক আছে, সেই ছোট বাচ্চাদের ছোট 0 সাইজ বাচ্চাদের পার্ক। এখানে লাফাই করে 0 সাইজ বাচ্চারা, কিন্তু 0 সাইজ বাচ্চারা লাফাবে কি, মারা সহ এখানে লাফায়। আমরা এই তো ব্রিজ থেকে মানে ব্রিজে করে তো করছিলাম। আর এই তো নতুন ব্রিজ দিয়ে আমরা যাইতেছিলাম, যেহেতু তাড়াহুড়া করে আমরা ওই দোকানে যাব, যে দোকানে যে হয়তো বাবার সময় লাগতে পারে, তাই আমরা একটু তাড়াহুড়া করে গিয়েছিলাম। যে দেখি এই তো দোকানের ভিতরে একেবারেই ফাঁকা, মানে কিছুই নেই, সব কিছু তুলে ফেলছে, করছে। 2-1টা মালপত্র যাই ছিল এই যে ঝুলাই রাখছে, আমরা আবার দেখতেছিলাম কি অবস্থা। মানে দেখে আর কিছু পছন্দ হয় নাই, কিন্তু আমরা পুরাটা ফ্লোর ঘুরে ঘুরে দেখে তারপরে স্মৃতিচারণ করে তারপরে আমরা সেখান থেকে চলে আসি। অনেক বড় ফ্লোর ছিল, অনেকগুলো কর্নার ছিল, অনেক কিছু পাওয়া যেত এখানে আসলে। মানে এগুলো আর কি ফ্রান্সের ব্র্যান্ড ছিল, কিন্তু দামেও মানে সাশ্রয়ী ছিল, খুবই ভালো আর কি। মানে এটার ব্র্যান্ড আরও দোকান অন্য জায়গায় আছে, এটা মানে এখানকার যে এইটা আছে সেটা আর কি বন্ধ হয়ে যাইতেছে। আমরা এই তো নামতেছিলাম সিঁড়ি দিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিওর এই তো শেষের দিকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরের ভিডিওতে।